চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, সক্ষমতা বাড়াতে বিদেশিদের যুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার। কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপন। ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। শাহবাগ থানায় মামলায় গ্রেফতার ৩ জন। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি। নগর ভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ। দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ডাক্তার জোবাইদা রহমানের জামিন। আপিল আবেদন শুনবেন উচ্চ আদালত। এবং এনবিআর আলাদা করার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কলম বিরতিতে কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে শনিবার দেওয়া হবে পরবর্তী কর্মসূচি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, বিশ্বমানের করতে বিদেশি সেরা বন্দর ব্যবস্থাপকদের সম্পৃক্ত করতে হবে। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সকালে নিজ জেলা চট্টগ্রামে আসেন প্রধান উপদেষ্টা। বন্দর পরিদর্শন শেষে সার্কিট হাউস থেকে 11,000 কোটি টাকা ব্যয়ের বহুল প্রতীক্ষিত কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপন করেন ড. ইউনূস। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন নোবেলজয়ী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রামে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 9:15টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরকার প্রধান সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড 5-এ। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন নৌ, ধর্ম, মুক্তিযোদ্ধা, শিক্ষা ও স্বাস্থ্য উপদেষ্টা। পরে ইয়ার্ড প্রাঙ্গণে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। এ সময় চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বন্দরকে শক্তিশালী, গতিশীল ও বিশ্বমানের করতে বিদেশি ব্যবস্থাপনার বিকল্প নেই। সেই সঙ্গে এ বন্দরের সঙ্গে সংযোগ তৈরি করতে হবে প্রতিবেশী দেশগুলোরও। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি, ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। তো আমি একজনকে বোঝাচ্ছিলাম যে এটা কেন আমি এরকম মনে করছি। আমি বললাম, চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, কাল বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয়। বন্দর থেকে সড়ক পথে চট্টগ্রাম সার্কিট হাউসে আসেন প্রধান উপদেষ্টা। সেখান থেকে উদ্বোধন করেন চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত 11,000 কোটি টাকা ব্যয়ের কালুরঘাটে সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পরে পৈতৃক নিবাস শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে দাদা দাদির কবর জিয়ারতের পাশাপাশি মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করবেন আত্মীয় স্বজন, শৈশবের বন্ধু বান্ধব সহ স্থানীয়দের সঙ্গে। মনির হোসাইন, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার নাজমুস সালিহ। সরাসরি যাচ্ছি তার কাছে। আর ঘণ্টা দেড়েকের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সমাবর্তন স্থলে এসে উপস্থিত হবেন। তিনি সমাবর্তন বক্তা হিসেবে শিক্ষার্থীদের মাঝে তিনি বক্তব্য দিবেন দিক নির্দেশনামূলক। আজকে 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে অংশ নেবে 22,600 শিক্ষার্থী, বলা চলে প্রায় 23,000 শিক্ষার্থী। 9 বছর পর ভার্সিটিতে সমাবর্তন হওয়ায় শিক্ষার্থীদের মাঝে কিন্তু এখন একেবারে উৎসবমুখর পরিবেশ। পুরো ক্যাম্পাস আসলে বর্ণিল সাজে সেজেছে। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে সেই পুরনো বন্ধুদেরকে পেয়ে আবার সবাই সেই ক্যাম্পাসের শুরুর জীবনে আবার তারা ফিরে যাচ্ছেন। হাসি আড্ডায় তারা আসলে মেতে উঠেছেন। কনভেন্ট যেখানে মূল সমাবর্তন মঞ্চটি যেখানে বানানো হয়েছে, সেখানে প্রবেশ করার জন্য আসলে দুপুর 12টার পর
একটু পরে সেটি হচ্ছে ক্লোজ হয়ে যাবে, যে কারণে এখন সবাই 3 স্তরের নিরাপত্তা ভেদ করে শিক্ষার্থীরা মূল মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এখানে যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে কয়েকটি জায়গায় আসলে ভাগ করা হয়েছে, সেগুলোকে সেই বিভিন্ন গেট দিয়ে আসলে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছেন। আর একটু আগেই আপনি জানেন যে চট্টগ্রামের যেই কালুরঘাট সেতু রয়েছে সেখানে আসলে রেল সেতু এবং সড়ক পথের সেতু একসঙ্গে প্রধান উপদেষ্টা ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ উদ্বোধন করেছেন। পাশাপাশি তার আগে তিনি সকালবেলায় চট্টগ্রাম বন্দরে এসে তিনি বন্দর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং তিনি বলছেন যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হার্ট, এই হার্টকে সচল রাখতে আসলে আরও কী কী উদ্যোগ নেওয়া দরকার সেগুলো তিনি জানতে চেয়েছেন, সেগুলো তিনি পরিকল্পনা করতে বলেছেন এবং প্রাথমিকভাবে তিনি সেটা বলছেন যে চট্টগ্রাম বন্দরকে আরও কার্যকর এবং আরও শক্তিশালী করার জন্য তিনি অর্থনৈতিকভাবে এই অঞ্চলকে সুদৃঢ় করার জন্য বিদেশিদের তিনি সহায়তা দরকার এবং তিনি বিদেশি সহায়তার তাগিদ দিয়েছেন। তিনি বলছেন যে চট্টগ্রামের যে বন্দর, এই বন্দরকে কেন্দ্র করে আসলে এই অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও ব্যাপক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কারণ হচ্ছে যে এই অঞ্চল তিনি তার এই বাংলাদেশের যে ভৌগোলিক যে অবস্থান তিনি সেটিকে আসলে ব্যাখ্যা করেছেন এইভাবে, তিনি বলছেন ভারত, ভুটান, নেপাল এবং হচ্ছে ভারতের যে 7টি রাজ্য 7 সিস্টার্স, তার যেই অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটি আসলে এই বঙ্গোপসাগর কেন্দ্রিক এবং সেটি দিয়ে আসলে এই চট্টগ্রাম পোর্টকে কেন্দ্র করে সেটি পরিচালিত হয়ে থাকে। সুতরাং এইটিকে সমন্বিত আঞ্চলিক অর্থনৈতিক জোন গড়ে তোলার পাশাপাশি এই অঞ্চলের আন্তর্জাতিকভাবে একটা বিশ্বমানের আধুনিকীকরণ পোর্ট যদি করা যায় তাহলে এই অঞ্চলের আরও ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে অর্থনৈতিকভাবে। তিনি সেই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি একটু আগে কিন্তু কালুরঘাটের যে সেতু তার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ উদ্বোধন করেছেন। সেই সেতুটি একই সঙ্গে সড়ক এবং হচ্ছে সেতুতে একই সঙ্গে রেলপথও কিন্তু থাকবে। আর এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন দুপুর 1:30টার দিকে, তিনি সমাবর্তনের বক্তা হিসেবে তিনি বক্তব্য দিবেন। এই বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অধ্যাপনা করেছেন, তিনি অর্থনীতির শিক্ষক ছিলেন, তিনি সেখানে পড়িয়েছেন। 36 বছর পর তিনি এই বিশ্ববিদ্যালয়ে আসছেন। সুতরাং বিশ্ববিদ্যালয়ে একদিকে যেমন বাড়তি আনন্দ, তেমনি কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে খুব অল্প সামান্য দূরেই হাটহাজারীর যেই বাথুয়া সেটি তার জন্মস্থান। সুতরাং তিনি তার ঘরে ফিরছেন, ঘরের ছেলে ঘরে আসছে, ব্যাপারটা এমন যে কারণে এখানে কিন্তু বাড়তি উৎসাহ উদ্দীপনা এবং তাকে বরণ করে নিতে বাথুয়া থেকে পুরো অঞ্চল কিন্তু বর্ণিল সাজে সেজেছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে গ্রিন রোড ও রাজারবাজার থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। এর আগে সাম্য হত্যার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। ব্রিফিংয়ে পুলিশ জানায় গ্রেফতার 3 জন বহিরাগত। মঙ্গলবার মধ্যরাতে ছুরিকাঘাতে প্রাণ হারান ছাত্রদল নেতা সাম্য। এদিকে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্রদল নেতাকর্মীরা। এদিকে বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে 3 জন আটক হয়েছে, তারা 3 জনের বহিরাগত এবং তারা এখানে কি উদ্দেশ্যে এসেছিল সেটাও আমরা খতিয়ে দেখছি। আশা করি খুব দ্রুততম সময়ের ভিতরে ঘটনার সাথে জড়িত অন্যান্য অপরাধী যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় এখানে ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আর কিছুক্ষণ পরে জোহর নামাজের পর এখানে জানাজা অনুষ্ঠিত হবে এবং তার আগে যে বিক্ষোভ কর্মসূচি সেটিতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্র দলের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারা বলছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে যারা জড়িত রয়েছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে যে যারা মূলত 3 জন তাদেরকে তারা গ্রেফতার করেছেন এই ঘটনায় এবং 3 জন গ্রেফতারের পাশাপাশি তারা বলছেন যে যারা মূলত একেবারেই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল তারাই মূলত আসলে তাদেরকে তারা ধরেছেন, গ্রেফতার করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে গতকালকে
অর্থাৎ এই ঘটনা ঘটার পরপরই তারা রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে ভর্তি হয়, অর্থাৎ সেই হাসপাতাল থেকে তারা তার 3 জনকে গ্রেপ্তার করেন এবং তারা জানছেন যে মূলত তারা বিভিন্ন ধরনের হকারি যে পেশা, সেই হকারি পেশা করত এবং এই 3 জন মদ্যপ অবস্থায় ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে এবং তারা মূলত সেখানে মাদক গ্রহণ করার জন্য গিয়েছিলেন এবং ফেরার পথে মাদক গ্রহণ শেষে ফেরার পথে মদ্যপ অবস্থায় আসলে তারা এই হত্যাকাণ্ডটি ঘটান এবং তাদের যেই তাদের পোশাক পরিচ্ছদ এবং তাদের যে পারিপার্শ্বিক অবস্থা সব মিলিয়ে তারা যে মদ্যপ অবস্থায় ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। কিছুক্ষণ পরে তাদেরকে আসলে নিম্ন যে আদালত, সেই আদালতে তোলা হবে, যদিও তারা এখন ডিবি কার্যালয়ে রয়েছে। পাশাপাশি অন্যান্য ঘটনা অর্থাৎ আর কেউ এই ঘটনার সাথে জড়িত ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাদের কোনো উদ্দেশ্য ছিল কিনা এই ঘটনার পেছনে সেটিও কিন্তু আসলে খতিয়ে দেখা হচ্ছে বলে আইনশৃঙ্খলা পক্ষ থেকে জানানো হচ্ছে। এখন ছাত্র দলের পক্ষ থেকে আসলে বিক্ষোভ করা হচ্ছে এবং তারা বলছেন যে এই ঘটনায় যেহেতু গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে, পাশাপাশি তারা যেন কোনোভাবে আসলে আইনের ফাঁকফোকর গলিয়ে না পার পায় সেটির ব্যাপারে তারা কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি উন্নত করার কথা বলছেন এবং যে উপাচার্য আছে উপাচার্যকে বলা হচ্ছে যাতে করে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত আর কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে আশু পদক্ষেপ নেওয়ার কথা তারা বলছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সময় সংবাদে আরও থাকছে। স্যাঁতস্যাঁতে মেঝে খসে পড়ছে পলেস্তারা। শাহজাহানপুর রেলওয়ে কলোনির অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ। কর্মচারীরা না থেকে ভাড়া দিচ্ছেন বহিরাগতদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন সমর্থকরা। সকালে নগর ভবনের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শত শত মানুষ যোগ দেন। আন্দোলনকারীরা জানান, জুলাই অভ্যুত্থানে শেখ ফজলে নূর তাপস পালিয়ে গেলে শূন্য হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ। আদালতের রায় ও নির্বাচন কমিশন মেয়র ঘোষণার পরও সরকার শপথ গ্রহণের উদ্যোগ না নেওয়ায় দায়িত্ব নিতে পারছেন না বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন। এতে সেবা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত দায়িত্ব বুঝিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এদিকে বিক্ষোভ কর্মসূচির কারণে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরকার ফেসিস্ট শেখ হাসিনার আমলে এই সরকার আমাদের নেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ভোট চুরির মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আমাদের নেতার ভোট মনে করেন আমরা দেয় নাই। এই জন্য আজকে আমরা এখানে আসা। এই সরকার তাল বাহানা করছে ওনাকে যাতে উনি না বসতে পারে, আমরা যা দৃশ্যমান দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের দোসররা এখনো এই গণভবনে বসে আছে, কিন্তু গেজট প্রকাশ হওয়ার পরেও কেন ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র কেন পাচ্ছে না, কেন উনি বসতে পারছেন এখানে? উনি জনগণের ভোটের রায় নির্বাচিত মেয়র। এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি নেতা ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে যাতে সেদিন বহাল থাকে তার জন্য কিন্তু আজকে সকাল থেকে বেশ উত্তাল ছিল এই ঢাকা সিটি কর্পোরেশনের নগর ভবন। আমরা দেখছি আসলে যে এই যে সিটি কর্পোরেশন আছে সেই নগর ভবনের সামনে কিন্তু সকাল থেকে তারা আসলে বিক্ষোভ সমাবেশ করছেন এবং তার প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখছি যে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের একটাই দাবি আসলে যে এই 2020 সালের যে সিটি কর্পোরেশনের নির্বাচন ছিল সেটিকে বাতিল করার পরে আসলে মেয়র হিসেবে মেয়র পদে আসলে ইশরাক হোসেনকে আসলে বহাল করা হয়। তারপরও কিন্তু এখন পর্যন্ত মেয়রের যে পদ সেটি কিন্তু আসলে খালি রয়েছে, যার প্রেক্ষিতে এই যে বিক্ষোভকারীরা রয়েছেন এবং বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দাবি করছিলেন যে এই আসলে মেয়র পদ শূন্য থাকায় কিন্তু নগরের যে সেবাগুলো রয়েছে নাগরিক সেবা সেটি থেকে কিন্তু তারা আসলে বঞ্চিত হচ্ছেন। এর প্রেক্ষিতে আজকে সকাল থেকে তারা আসলে মানববন্ধন করছিলেন, পাশাপাশি সেটা কিন্তু বিক্ষোভ সমাবেশে আসলে রূপ নেয় এবং আমরা দেখেছি সকাল থেকে তারা এখানে অবস্থান করছেন এবং আসলে এখানে কিন্তু ছিল ইশরাক হোসেনের যিনি অ্যাডভোকেট রয়েছেন তিনি এখানে উপস্থিত ছিলেন, পাশাপাশি সাবেক যিনি সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন সিনিয়র সচিব ছিলেন তিনি কিন্তু আসলে এখানে উপস্থিত ছিলেন। আমরা আসলে দেখছি যে এই যে সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু আসলে একটি আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার মধ্যে
কার্যকরী পদক্ষেপ না নেওয়া আসলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। পাশাপাশি কিন্তু আগামীকালও তারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। সকাল 9টা থেকে কিন্তু আসলে এখানে গণ অবস্থান কর্মসূচি তারা পালন করবেন, যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন আসলে সাবেক যে সিনিয়র সচিব রয়েছেন তিনি। এর প্রেক্ষিতে কিন্তু আসলে আমরা দেখেছি যে সকালের যে 8টার যেই আসলে কর্মসূচিটা তারা এখানে পালন করছেন, এরপরে কিন্তু ক্ষণে ক্ষণে মানুষ বেড়েছেন এবং বিচ্ছিন্নভাবে কিন্তু নগর ভবনের বিভিন্ন স্থানে কিন্তু তারা অবস্থান করছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু আসলে নগর ভবনের যেই স্বাভাবিক কার্যক্রমগুলো রয়েছে, অফিসিয়াল কার্যক্রমগুলো রয়েছেন, সেগুলো কিন্তু আসলে বন্ধ রাখা হয়েছে এবং আজকে কিন্তু সেই সবগুলো কার্যক্রম সকাল থেকেই বন্ধ করে দিয়েছে যে বিক্ষোভকারীরা রয়েছেন তারা। তো এই ছিল আসলে নগর ভবন থেকে আমার কাছে এই খবর নিয়ে সর্বশেষ পরিস্থিতি। যুক্ত ছিলাম নগর ভবনের সামনে থেকে। দুর্নীতি মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। এই মুহূর্তে উচ্চ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। একই সঙ্গে হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডাক্তার জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন। একই সঙ্গে এই মামলায় যে বিচারিক আদালত ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের সাজা দিয়েছেন, সেসব মামলার নথিপত্র তলব করেছেন হাইকোর্টের একটি একক বেঞ্চ। আজকে শুনানি হয়েছে। শুনানিতে ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবীরা যেটি বারবারই বলার চেষ্টা করেছেন যে এই মামলাটি আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনের আগে 2023 সালের আগস্টে যেটি বিএনপির আইনজীবীরা বলে থাকেন যে মোমবাতির আলো জ্বালিয়ে তারেক রহমান এবং জুবাইদা রহমানকে সাজা দেওয়া হয়। জুবাইদা রহমানকে 3 বছরের সাজা দেওয়া হয় এবং তারেক রহমানকে এই মামলায় 9 বছরের সাজা দেওয়া হয়। তারেক রহমানের বিরুদ্ধে যে 84টি মামলা হয়েছিল, তার মধ্যে 83টি মামলাতেই তিনি আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়েছেন। শুধুমাত্র একটি মামলা বাকি আছে, এই মামলাটি বাকি রয়েছে এবং এই মামলাটি নিষ্পত্তি হলেই তারেক রহমান মামলা মুক্ত হবেন। আর জুবাইদা রহমানের বিরুদ্ধে শুধুমাত্র এই মামলাটি বিচারাধীন রয়েছে এবং আজকে যেহেতু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন, আপিলের শুনানি সম্পন্ন হলে তারেক রহমানের আইনজীবী ডাক্তার জুবাইদা রহমানের আইনজীবী যেটি বলছেন যে দুজনই এই মামলা থেকে বেকসুরভাবে খালাস পাবেন। তো মোটামুটি বলা চলে যে আজকে তারেক রহমানের বা জুবাইদা রহমানের যে আপিল দুর্নীতির মামলায়, যে মামলায় 3 বছর সাজা হয়েছিল, সেই আপিলটি শুনানির জন্য গ্রহণ হয়েছে এবং এই মামলায় জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট থেকে। রেলের কর্মচারীদের বসবাস রাজধানীর শাহজাহানপুরের কলোনিতে। এখানকার বেশিরভাগ ভবনই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ, তাই নিজেরা না থেকে বহিরাগতদের কাছে ভাড়া দিয়েছেন অনেকেই। বিশেষজ্ঞ বলছেন, বহিরাগতদের প্রবেশের সুযোগে কলোনিসহ পুরো শহরের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। রেলের মহাপরিচালক বলছেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রিন্স আরিফিন ও মোবারক হোসেন শুভর ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। স্যাঁতস্যাঁতে মেঝে, কোথাও ধসে পড়েছে দেয়ালের অংশ, আবার কোথাও কোথাও খসে পড়ছে পলেস্তারা। এমন পরিবেশে একটি ফ্ল্যাটেই গাদাগাদি করে থাকছে কয়েকটি পরিবার। এ তো গেল বাসার ভেতরের অবস্থা, বাইরের চিত্র আরও ভয়াবহ। কোথাও জমে আছে ময়লা পানি, কোথাও ভাগাড়ে পরিণত। শাহজাহানপুরের এই রেলওয়ে কলোনিতে রেলের কর্মচারীদের থাকার কথা থাকলেও এখানকার অধিকাংশ বাসিন্দাই কাজ করেন বেসরকারি খাতে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে এই সকল জরাজীর্ণ ভবনে বসবাস করছেন তারা। আমরা যার আন্ডারে থাকি, সে চাকরি করে, সে এই জায়গা ভাড়া দেওয়া হয়, আর একটু ভালো পরিবেশে থাকে। কলোনির 2টি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বছরের পর বছর পড়ে আছে পরিত্যক্ত হিসেবে, যা পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডা স্থলে। আবার বরাদ্দের ফ্ল্যাটে রেলকর্মীরা নিজেরা না থেকে বহিরাগতদের কাছে ভাড়া দেয়ায় বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বছরে 2 বার মনিটরিংয়ের পরামর্শ অপরাধ বিশেষজ্ঞের। বরাদ্দগুলো কাদের নামে দিচ্ছে সেটা তো একটা অফিসিয়াল রেকর্ড থাকে এবং সেটা 6 মাস 1 বছরে একটু মনিটর করা দরকার। নগর পরিকল্পনাবিদ বলছেন, কর্মকর্তাদের জন্য বিলাসবহুল আবাসের বিপরীতে কর্মচারীদের জন্য ঝুঁকিপূর্ণ আবাসন বৈষম্যহীন দেশ করার পেছনে অন্তরায়। একই রাষ্ট্রে প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের আবাসনের এই যে বৈপরীত্য, এইটা কিন্তু রাষ্ট্রের বৈষম্যমূলক যে বৈষম্যহীন যে রাষ্ট্র সমাজ ব্যবস্থার কথা বলি, এইটার স্পিরিটের সাংঘর্ষিক।
রেলের মহাপরিচালক বলছেন, রাজনৈতিক চাপে অনেক সময় বহিরাগতদের ফ্ল্যাট থেকে উচ্ছেদ করা যায় না। প্রথম পদক্ষেপ হিসাবে আমরা যারা ভাড়া দিয়ে আছে তাদের একটা তালিকা করে তাদেরকে নোটিশ দিব, পরে নির্দিষ্ট সময়ের মধ্যে ভাড়াটা উঠে না দিয়ে তারা যদি না ফিরে আসে তাহলে আমরা তাদেরকে বাসা ক্যান্সেল করে দিতে পারি। মহাপরিচালক আরও জানান, অর্থের অভাবে মেরামত করা যাচ্ছে না ঝুঁকিপূর্ণ ভবন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরোধী কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলছে কলম বিরতি। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত দাপ্তরিক কাজ থেকে নিজেদের বিরত রেখেছেন তারা। আগামীকাল সকাল 10টা থেকে 3টা পর্যন্ত 5 ঘন্টা কলম বিরতি পালন করবেন। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট প্রণয়ন এবং রফতানি কার্যক্রম কলম বিরতির আওতামুক্ত থাকবে। কর্মীরা জানান, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশটি বাতিল না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কর্মকর্তাদের। দেশের বাইরের খবর। সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদের বিনিয়োগ ফোরামে প্রায় 14,200 কোটি ডলারের এই চুক্তি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া 60,000 কোটি ডলারের বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করেন সৌদি যুবরাজ। পাশাপাশি আগামী মাসগুলোতে তা বেড়ে 1 লাখ কোটি ডলারে উন্নীত হবে বলেও জানান তিনি। দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্কে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে একটি নিরাপদ জায়গা সৃষ্টির কথাও বলেন তিনি। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আরব আমিরাত গেল বাংলাদেশ দল। 2 দফায় দেশ ছাড়বেন টাইগার ক্রিকেটাররা। সহ অধিনায়ক শেখ মেহেদী, জাকের আলী, হাসান মাহমুদ ও হেড কোচ ফিল সিমন্স সহ দলের 17 সদস্য গিয়েছেন সকালের ফ্লাইটে। অধিনায়ক লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সহ 8 জন যাবেন বিকেলের ফ্লাইটে। আগামী 17 মে থেকে আরব আমিরাতের বিপক্ষে শুরু হবে টি-20 সিরিজ। এরপর 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। দেশ ছাড়ার আগে 2 সিরিজে জয়ের প্রত্যাশার কথা শুনিয়ে গেছেন পেসার হাসান মাহমুদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। সক্ষমতা বাড়াতে বিদেশিদের যুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার। কালুরঘাট সেতুর ভিত্তি স্থাপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ। শাহবাগ থানার মামলায় গ্রেফতার 3 জন, অভিযুক্তরা বহিরাগত। ইশরাককে ঢাকার দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি। নগর ভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ। সড়কে যান চলাচল বন্ধ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।